হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের এসএসসি জিডির 10ই ফেব্রুয়ারি 2025 এর থার্ড শিফটে আসা ম্যাথের কোশ্চেন গুলো সলভ করাবো। তো আমি একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। কি বলছে দেখো, একজন ব্যক্তি জয়পুর থেকে সুরাট 3 কিমি পার ঘন্টা গতিবেগে যায় এবং সুরাট থেকে একই পথে 15 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, মানে জয়পুরে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি পার ঘন্টা? মানে যেই পথে গেছিল সুরাট থেকে জয়পুর সেই একই পথে ফিরে এসেছে, মানে একই ডিস্টেন্স আর কি গেছে। তাহলে দেখো এর ক্ষেত্রে না একটা ফর্মুলা আছে। যদি এক্স কিমি পার ঘন্টা গতিবেগে গিয়ে ওয়াই কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে গড় গতিবেগ কি হবে? সেক্ষেত্রে গড় গতিবেগ হবে হচ্ছে 2 ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। তো আমি এখানে এই ফর্মুলাটা ফেলতে পারি। এক্স কিমি পার ঘন্টা মানে যাওয়ার গতিবেগটা 3 কিমি পার ঘন্টা দিয়েছিল, তাহলে আমি যাওয়ার গতিবেগটা আমি ধরতে পারি হচ্ছে এক্স এর জায়গায় আমি 3 ধরতে পারি, আর আসার গতিবেগটা ওয়াই এর জায়গায় 15 ধরতে পারি। তাহলে গড় গতিবেগ কি হবে? সমান সমান 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ছিল মানে 3 ইন্টু 15 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ছিল মানে 3 প্লাস 15 এত কিমি পার ঘন্টা। আচ্ছা, তাহলে উপরে যা আছে আমি তাই রাখছি, নিচে 3 আর 15 যোগ করলে হয় কত? 18। আচ্ছা, 3 দিয়ে 18 কে কাটলে হয় 6, 2 দিয়ে 6 কে কাটলে হয় 3, 3 দিয়ে 15 কে কাটলে হয় 5, মানে গড় গতিবেগ কত বেরোলো? 5 কিমি পার ঘন্টা, মানে অপশন সি হবে। তারপর একটা কি বলছে দেখো, পেট্রোলের দাম লিটার প্রতি 90 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 110 টাকা হলো। মানে আগে 90 টাকা পার লিটার ছিল, এখন 110 টাকা পার লিটার হয়েছে। একজন ব্যক্তির পেট্রোলের জন্য খরচ অপরিবর্তিত রাখতে তাহলে পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? তো একজন ব্যক্তি কি করছে, দাম তো বেড়ে গেছে, তার যদি সমপরিমাণ আগে যতটা ইউজ করতে এখনো যদি ততটা ইউজ করে তাহলে তো খরচ বেশি করতে হবে, কিন্তু সে চাচ্ছে যে খরচটা সেম রাখতে। তার মানে কি করতে হবে? তাকে ব্যবহার কমাতে হবে। দেখো, আগে দাম ছিল 90 টাকা পার লিটার, এখন দাম হয়েছে কত? এখন দাম হয়েছে 110 টাকা পার লিটার। তাহলে দাম কতটা বেড়েছে? দাম বেড়েছে হচ্ছে 110 মাইনাস 90, মানে 20 টাকা বেড়েছে। তাহলে তাকে কি করতে হবে? দেখো, তাহলে তাকে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কত কমাতে হবে? ব্যবহার আগে যে 90 টাকার করতো, এখন সেই একই পরিমাণ ব্যবহার করলে এখন সেটার দাম হয়ে যাবে 110 টাকা। তাহলে তাকে কি করতে হবে? ব্যবহারটা কমাতে হবে। কমিয়ে কত করতে হবে? 90 টাকাতেই আনতে হবে। তাহলে কত টাকার ব্যবহার কমাতে হবে? 20 টাকার। কতর মধ্যে? এখন ব্যবহার হচ্ছে 110 টাকার ব্যবহার লাগতো, তাহলে 110 এর মধ্যে তাকে 20 কমাতে হবে। তাহলে তাকে ব্যবহার কত পার্সেন্ট কমাতে হবে? 20 ডিভাইডেড বাই 110 ইন্টু 100%। পার্সেন্টেজে নিতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। এই শূন্য এই শূন্য কেটে দিলাম, আর কিছু করা যাচ্ছে না, উপরে উপরে গুণ করলে হয় 200/11। 200/11 করলে কত হয়? এই যে দেখো অপশনে 18.18 আছে, এটাকে দেখো 18 পয়েন্ট সামথিং হয়। আচ্ছা, আমি ভাগ করে দেখিয়ে দিই। প্রথমে একবার দিলে হয় 11, তারপরে হচ্ছে 9 শূন্য মানে 8 বার যায় 88, 2 পয়েন্ট দিয়ে শূন্য, আবার সেই 18.18 এরকমই আসবে সামথিং এত পার্সেন্ট। তাহলে তার পেট্রোলের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 18.18%। তারপরেরটা আচ্ছা, কি বলছে দেখো, 11, 6, 55, 9 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তা যখন এরকম বলবে এত 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 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কত, সেক্ষেত্রে কি করতে হয়? 11, 6, 55 ও 9 এর লসাগু করতে হয়। লসাগু করে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই উত্তর হবে। আচ্ছা, এবার আমি লসাগু না করে যদি একটু অপশন গুলো খেয়াল করি, দেখো 55 দ্বারা বিভাজ্য মানে 55 কত দ্বারা বিভাজ্য? 5 আর 11, তার মানে যেই সংখ্যাটা হবে সেই সংখ্যাটাও নিশ্চয় 5 দ্বারা তো বিভাজ্য হবেই। তো এখানে চারটে অপশনের মধ্যে দেখো এই অপশনটাই খালি 5 দ্বারা বিভাজ্য, তার মানে বাকি অপশন গুলো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে উত্তর কোনটা হবে? অপশন সি। এভাবে অপশন দেখেও কিন্তু তুমি করতে পারো। তারপরেরটা কি বলছে দেখো, স্রোতের গতিবেগ 6 কিমি পার ঘন্টা। একটি নৌকা স্রোতের অনুকূলে 56 কিমি এবং স্রোতের প্রতিকূলে 39 কিমি যেতে সময় নেয় 7 ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত কিমি পার ঘন্টা? স্রোতের গতিবেগ বলে দিয়েছে দেখো 6 কিমি পার ঘন্টা। নৌকার গতিবেগটা বের করতে হবে। আমি ধরছি নৌকার গতিবেগ হচ্ছে, স্থির জলে নৌকার গতিবেগ x কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ কত বলেছে? স্রোতের গতিবেগ বলেছে 6 কিমি পার ঘন্টা। তাহলে দেখো, তাহলে স্রোতের অনুকূলে যখন যাবে, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত হয়ে যায়? নৌকার গতিবেগের সাথে স্রোতের গতিবেগটা অ্যাড হয়ে যায়, মানে স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? মানে স্রোতের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে গতিবেগ কি হয়ে যাবে? x প্লাস 6 কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে মানে যদি উল্টো দিকে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে? নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হয়ে যাবে, মানে সেক্ষেত্রে গতিবেগ হবে x মাইনাস 6 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে x প্লাস 6 কিমি পার ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে হচ্ছে x মাইনাস 6 কিমি পার ঘন্টা। এবার কি বলছে দেখো,
একটি নৌকা স্রোতের অনুকূলে যাচ্ছে 56 কিমি ও প্রতিকূলে যাচ্ছে 39 কিমি, তার মোট টাইম লাগছে 7 ঘন্টা। তাহলে দেখো স্রোতের অনুকূলে গতিবেগ বলেছিল x + 6 কিমি পার ঘন্টা, মানে কি অনুকূলে x + 6 কিমি যাই 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়, 1/x + 6 ঘন্টায়। কত কিমি যাচ্ছে অনুকূলে 56 কিমি, তাহলে 56 কিমি যাবে কত ঘন্টায়, 56/x + 6 ঘন্টায়। একই রকম করে দেখো আমি যদি প্রতিকূলে বার করি, প্রতিকূলের গতিবেগ কত, x - 6 কিমি পার ঘন্টা, মানে x - 6 কিমি যাই হচ্ছে 1 ঘন্টায়। 1 কিমি যাই কত ঘন্টায়, 1/x - 6 ঘন্টায়। কত কিমি যাচ্ছে প্রতিকূলে 39 কিমি, তাহলে 39 কিমি যাবে কত ঘন্টায়, 39/x - 6 ঘন্টায়। তাহলে দেখো অনুকূলে 56 কিমি যেতে টাইম লাগছে 56/x + 6, আর প্রতিকূলে 39 কিমি যেতে টাইম লাগছে 39/x - 6। এই দুটো সময়ের সময়ের যোগফলই বলছে 7 ঘন্টা। তাহলে আমি কি লিখতে পারি, 56/x + 6 প্লাস 39/x - 6 সমান সমানই হচ্ছে 7। আচ্ছা আমি যদি লসাগু করি, লসাগু কত হবে, x - 6 * x + 6 * x - 6 হবে। তাহলে উপরে কত হবে, 56 কে x - 6 দিয়ে গুণ হবে প্লাস 39 * x + 6 দিয়ে গুণ হবে, এটা সমান সমান 7। গুণ করি, গুণ করলে কত হয়, 56x - 56 গুণ 6 মানে 6 6 36 6 হাতে 3 5 6 30 3 33 প্লাস 39x প্লাস 39 গুণ 6 মানে 6 9 54 4 হাতে 5 3 6 18 আর 5 23 ডিভাইডেড বাই, এটা দেখো a + b * a - b মানে কি a² - b² মানে x² - 6² মানে 36 সমান সমান 7। আমি যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, 7x² - 7 গুণ 36 করলে 6 7 42 এর 2 হাতে 4 3 7 21 4 25, এটা সমান সমান কত হবে, এগুলো যদি যোগ করি 56x আর 39x যোগ করলে কত হয়, 6 আর 9, আচ্ছা এটা হয় 85, এই 95x, আর এটা দেখো -336 আর +234 চিহ্ন হবে মাইনাস, আর 336 থেকে 234 বাদ দিলে কত হয়, 102 হয়। এবার সবগুলো আমি বাঁ পাশে নেব, তাহলে কি হচ্ছে 7x², তারপরে 95x টাকে রাখি মানে -95x হবে, আর এখানে দেখো -252 আর -102 টাকে বাঁ পাশে আনলে +102 হবে, তাহলে -252 আর +102 করলে কত, -150 হবে, ইকুয়াল টু 0। আচ্ছা কিছু কমন যাচ্ছে না, তাহলে দেখো 7 আর 150 কে আমি যদি গুণ করি তাহলে কত হয়, 7 গুণ 150 করলে কত হচ্ছে, 7 15 105 মানে 1050। তা এইটাকে ভেঙে আমাকে কি আনতে হবে, 95 আনতে হবে। 1050 কে যদি আমি ভাঙি, 5 দিয়ে ভাঙলে কত হয়, 210, আবার যদি 5 দিয়ে ভাঙি কত হয়, 4 5 20 102, এবার 7 দিয়ে ভাঙলে হয় 6 7 42, এবার 3 দিয়ে ভাঙলে হয় 2, তাহলে কত হচ্ছে দেখো, 10 আর 5 7 35 105, দেখো 105 আর 10 গুণ করলে দেখো এইটা হয়, আর 105 থেকে 10 বাদ দিলে দেখো 95 হয়। তাহলে আমি কি লিখতে পারি, 7x² - 95 কে কি লিখবো, 105x প্লাস 10x মাইনাস 150 সমান সমান 0। প্রথম দুটোর থেকে দেখো 7x কমন যায়, 7x কমন নিলে কত পড়ে থাকবে, x মাইনাস এখানে থাকবে 15 প্লাস পরের দুটোর থেকে 10 কমন যাবে, তাহলে কি পড়ে থাকবে, x - 15 ইকুয়াল টু হচ্ছে 0। এই দুটোর থেকে দেখো x - 15 কমন যায়, তাহলে x - 15 ইনটু 7x প্লাস 10 সমান সমান 0। তাহলে জায়গা হচ্ছে না, আমি এই এই বাদিকে করছি, হ্যাঁ, তাহলে আমি কি লিখতে পারি, x - 15 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 15, আর 7x প্লাস 10 কে যদি 0 করি তাহলে দেখো x এর মানটা নেগেটিভে আসে, তাহলে আমার x এর মান কত হবে, 15 হবে। তার মানে নৌকার গতিবেগ কত কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা অপশনে। তারপর কি বলছে দেখো, মোহন ও বরুণ একই বার্ষিক সরল সুদের হারে যথাক্রমে 5400 টাকা ও 9400 টাকা ব্যাংকে জমা রাখে। যদি 6 বছর পর বরুণ মোহনের থেকে 480 টাকা বেশি সুদ পায় তাহলে বার্ষিক সরল সুদের হার কত শতাংশ। তাহলে দেখো মোহন রাখছে 5400 টাকা, বরুণ রাখছে 9400 টাকা, তাহলে মোহন বরুণ, আচ্ছা বরুণ তাহলে মোহনের থেকে কত টাকা বেশি রাখছে, দেখো 4000 টাকা, ও 5400 ও 9400, তাহলে কত টাকা বেশি রাখছে, 4000 টাকা। আবার 6 বছর পর বরুণ কত পাচ্ছে, 480 টাকা বেশি সুদ পাচ্ছে। কেন বেশি সুদ পাচ্ছে, কারণ ওই যে 4000 টাকাটা বেশি রেখেছে তাই জন্যই ওই সুদটা পাচ্ছে। তাহলে এই 480 টাকার সুদটা কার সাথে সমান, এই 4000 টাকাটার 6 বছরের সুদই হচ্ছে 480 টাকা। তাহলে বার্ষিক সুদের হার কত শতাংশ, আমি ধরছি বার্ষিক সুদের হার r%, তাহলে এই 4000 টাকাটার r% সুদের হারে 6 বছরের সুদটাই হবে 480 টাকা। সেটা কত, সরল সুদের ফর্মুলা কি, PTR/100, যেখানে পিটা কি 4000 ইনটু টিটা কত, 6 বছর মানে 6,
ইন্টু সুদের হার আর ধরেছি, তাহলে আর ডিভাইডেড বাই 100, এটা সমান সমানই হচ্ছে 480। এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে যায়। আচ্ছা, এই শূন্য এই পাশে শূন্য কেটে যায়। 6 দিয়ে 48 কে কাটলে হয় 8, 4 দিয়ে 8 কে কাটলে হয় 2, তাহলে আর এর মান কত হবে 2, তাহলে বার্ষিক সুদের হার হবে তাহলে 2%, মানে অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, একজন দোকানদার তার ক্রেতাদের জন্য 3 রকমের ছাড় দিচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সর্বনিম্ন ছাড়? তাহলে একটা ছাড় কি বলছে দেখো, পরপর 25% ও 32% ছাড়। দেখো পরপর 25% ও 32% ছাড়ের সমতুল্য ছাড়টা কি হবে, মানে ওই ছাড় দুটোর যোগফল 25 যোগ 32 মাইনাস 25 ইন্টু 32 ডিভাইডেড বাই 100, এত পার্সেন্ট ছাড়। আচ্ছা, এখানে দেখো 25 কে 4 দিয়ে গুণ করলে হয় 100, আর 4 আটা 32 মানে 8, তাহলে কত হচ্ছে 25 যোগ 32 মানে 57 মাইনাস 8, এত পার্সেন্ট মানে হচ্ছে 49%। আচ্ছা, পরের ছাড়টা কি বলছে, বলছে 8টি জিনিস কিনলে 2টি জিনিস বিনামূল্যে দেওয়া হয়। তাহলে কি 8টি জিনিস কিনলে 2টি জিনিস বিনামূল্যে দেওয়া হয়, মানে টোটাল কতগুলো জিনিস দিচ্ছে, টোটাল 10টা জিনিস দিচ্ছে, তার মধ্যে কটা জিনিসের টাকা নিচ্ছে 8টা, আর দুটো টাকা নিচ্ছে না। তাহলে ছাড় দিচ্ছে কটা জিনিস, দুটো জিনিস, কিন্তু কতগুলো জিনিসের মধ্যে দুটো জিনিস ছাড় দিচ্ছে, টোটাল 10টা জিনিসের মধ্যে। তাহলে ছাড়ের হার কি হবে 2 ডিভাইডেড বাই 10, 10টার মধ্যে দুটো, 8টার মধ্যে দুটো না, কিন্তু টোটাল তো 10টা বিক্রি করছে, 10টার মধ্যে দুটো ছাড় দিচ্ছে, তাহলে 2 ডিভাইডেড বাই 10 ইন্টু পার্সেন্টেজ ইকুয়াল ইন্টু 100%, এই ছাড়টা দিচ্ছে। এই শূন্য কেটে গেল, মানে কত পার্সেন্ট ছাড় হয়, 20% ছাড় হয়। তাহলে তাহলে প্রথম দুটোর মধ্যে দেখো 20% ছাড়টা আমি কম পেলাম। এবার তৃতীয়টা দেখি, তৃতীয়টা কি বলছে দেখো, 8টি জিনিস কিনলে মোট 10টি জিনিস দেওয়া হয়। তাহলে দেখো এখানে কটা, 8টি জিনিস যদি কেনে তাহলে 10টা জিনিস দিচ্ছে, তার মানে ওকে দুটো ফ্রি দিচ্ছে 10টার মধ্যে। তাহলে দেখো এই সেকেন্ডেরটাও যা দেয় 10টার মধ্যে দুটো ফ্রি, থার্ডেরটাও দেখো তাই দিচ্ছে 10টার মধ্যে দুটো ফ্রি, তার মানে সেকেন্ডেরটা থার্ডেরটা দুটোই সমান ছাড়, মানে দুটোই 20% ছাড়ই হবে, এবং দুটোই সর্বনিম্ন ছাড়। আর একটা তো 49%, এটা তো হবে না, তাহলে এই দুটো ছাড়ই 20%, মানে এই দুটো সমান হবে, এই দুটোই হবে সর্বনিম্ন ছাড়। তাহলে দেখো এই ডি নম্বর অপশনে দেখো বিওসি দুটোই রয়েছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, বিওসি টা, দুটোই সর্বনিম্ন ছাড় হবে। তারপরেরটা কি বলছে দেখো, যদি একই বার্ষিক সুদের হারে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ 40 টাকা ও চক্রবৃদ্ধি সুদ 56 টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা? দেখো এখানে একটা ফর্মুলা আছে, 2 বছরের ক্ষেত্রে এরকম যদি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ বা তাদের পার্থক্য বলে দেয়, সেক্ষেত্রে ফর্মুলাটা কি, সুদের হার বের করতে পারি আমি। ফর্মুলাটা হচ্ছে সুদের হার সমান সমান, এটা 2 বছরের ক্ষেত্রে, হ্যাঁ, 2 ইন্টু সুদের পার্থক্য, মানে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, ডিভাইডেড বাই সরল সুদ ইন্টু 100%, পার্সেন্টেজে বের করতে হবে, মানে ইন্টু 100%। তাহলে এখানে সুদের হার কত হবে, 2 ইন্টু সুদের পার্থক্য কত, সরল সুদ হচ্ছে 40 টাকা, চক্রবৃদ্ধি সুদ 56 টাকা, তাহলে পার্থক্য কত, 56 মাইনাস 40 মানে হয় 16 টাকা, ডিভাইডেড বাই সরল সুদ, সরল সুদ বলেছে 40, ইন্টু 100%। আচ্ছা, এই শূন্যটা কেটে গেল, 4 দিয়ে 16 কে কাটলে হয় 4, তাহলে সুদের হার কত হবে, 4 দুগুণে 8, 8 10 80%। আচ্ছা, তাহলে মূলধনের পরিমাণ কত, আমি ধরছি মূলধন হচ্ছে এক্স টাকা, তাহলে দেখো এক্স টাকার 2 বছরের জন্য সরল সুদ বলেছে 40 টাকা, তাহলে সরল সুদের ফর্মুলা কি ছিল, পিটিআর বাই 100, যেখানে পিটা কি, পিটা হচ্ছে এক্স ইন্টু টি, টি মানে হচ্ছে 2 বছর, তাহলে ইন্টু 2 ইন্টু আর, আর মানে হচ্ছে সুদের হার মানে 80, ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সরল সুদটা 2 বছরের, সেটা ইজ ইকুয়াল টু কত বলে দিয়েছিল 40 টাকা, এটা ইজ ইকুয়াল টু আমি 40 লিখতে পারি। আচ্ছা, এই শূন্য কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত হবে 40, বাঁদিকের নিচের 10টা ডান পাশের উপরে চলে যাবে, ডিভাইডেড বাই 2 গুণ 8টা বাঁ পাশে ডান পাশের নিচে চলে আসবে, 8 দিয়ে 40 কে কাটলে হয় 5, 2 দিয়ে 10 কে কাটলে হয় 5, মানে এক্স এর মান কত, 5 5 25, তাহলে মূলধনের পরিমাণ কত টাকা, 25 টাকা, অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, the power consumption of an electrical device varies directly with the square of the voltage applied, মানে কি, মানে পাওয়ারটা ভ্যারিজ মানে পরিবর্তিত হচ্ছে, ডিরেক্টলি মানে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, কার সাথে সমানুপাতে, উইথ দ্য স্কোয়ার অফ দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড, মানে ভোল্টেজের স্কোয়ারের সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে, মানে কি লিখতে পারি, পাওয়ার ভ্যারিজেস ভোল্টেজের স্কোয়ার, পাওয়ার ভ্যারিজেস ভোল্টেজের স্কোয়ার, মানে পাওয়ারকে যদি আমি পি দিয়ে লিখি আর ভোল্টেজকে যদি আমি ভি দিয়ে লিখি, তাহলে আমি কি লিখতে পারি, পি ভ্যারিজেস ভি স্কোয়ার। আচ্ছা, ভ্যারিজেস তুলতে গেলে আমাকে একটা সমানুপাত ভেদ ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, তাহলে পি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, ভেদ ধ্রুবকটা কে ধরছি, তাহলে কে ইন্টু ভি স্কোয়ার। তারপরে কি বলছে দেখো, ইফ এ ডিভাইস কনজিউমস 150 ওয়াট, ওয়াটটা কার একক, ওয়াটটা হচ্ছে পাওয়ারের একক, মানে এখানে পি এর মানটা কত বলছে, বলছে 150 যদি পি হয়, when the voltage is 120 ভোল্ট, মানে তখন ভি এর মান হচ্ছে 120,
তাহলে পি এর মান 150 হলে ভি এর মান হবে 120। তাহলে আমি বসাই, পি এর জায়গায় 150 বসাই, এটা ইজ ইকুয়াল টু কে ইনটু ভি এর জায়গায় কত ছিল 120 তার স্কয়ার। তাহলে এটাকে যদি আমি উল্টে লিখি তাহলে কে ইনটু 120 স্কয়ার সমান সমান হচ্ছে 150। তাহলে কে এর মান কত হবে সমান সমান 150 বাই 120 এর স্কয়ার, মানে 120 ইনটু 120 লিখছি। একটা শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে হয় 4, এখানে হবে 5, 5 দিয়ে 120 কে কাটলে হয় 24, মানে কে ইজ ইকুয়াল টু হবে 1 বাই 24 গুণ 4 করলে হয় 96। তাহলে কে এর মানটা আমি পেলাম। আমাকে কি বার করতে বলেছে, হাউ মাচ পাওয়ার ইন ওয়াটস উইল ইট কনজিউম, মানে পি এর মানটা বার করতে হবে এট 240 ভোল্ট, মানে ভি এর মান যদি 240 হয় তখন পি এর মান কত হবে। ফর্মুলাটা কি ছিল, পি ইজ ইকুয়াল টু কে ভি স্কয়ার। এক্ষেত্রে দেখো আমাকে কার মান বের করতে হবে, পি এর মান। কে এর মান আমি জানি 1/96 আর ভি এর মান দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 240। তাহলে পি সমান সমান কি হবে, কে ইনটু কে এর মান হচ্ছে 1/96 ইনটু ভি স্কয়ার, ভি এর মান দ্বিতীয় ক্ষেত্রে কত 240। তাহলে ভি এর জায়গায় কি লিখবো 240 স্কয়ার মানে 240 গুণ 240 লিখছি। আচ্ছা 8 দিয়ে যদি কাটাকুটি করি হয় 12, এখানে হবে দেখো 30। আচ্ছা 12 দিয়ে 240 কে মানে 20, তাহলে পি এর মান কত হবে 30 গুণ 20 করলে হয় 600। তাহলে কত, হাউ মাচ পাওয়ার উইল ইট কনজিউম, কতটা পাওয়ার কনজিউম করবে 600 ওয়াট, মানে অপশন বি হবে। তারপর কি বলছে তাকে, একজন দোকানদার 500 টাকায় একটি দ্রব্য ক্রয় করেছে, দ্রব্যটি কত টাকায় বিক্রি করলে তার 30% লাভ হবে। ক্রয় মূল্য দেখো 500 টাকা, তা 30% লাভ হলে লাভ কত হবে, 530%, মানে 500 ইন্টু 30/100 কত হয়, এটা হয় দেখো 5, মানে 150 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলেই বিক্রয় মূল্য হয়ে যায়, মানে 500 যোগ 150 মানে হবে 650 টাকা। বাট একবারও 500 গুণ 130/100 করেও বের করতে পারতে, একই হতো। তারপর কি বলছে দেখো, একটি জেলার জনসংখ্যা 3,84,000, তাদের মধ্যে 1,92,000 জন পুরুষ। মোট জনসংখ্যার 69% শিক্ষিত, যদি পুরুষদের 53% শিক্ষিত হয় তাহলে মহিলাদের কত শতাংশ শিক্ষিত। দেখো জনসংখ্যা, টোটাল জনসংখ্যা বলেছে 3,84,000, তাদের মধ্যে পুরুষ বলেছে কত 1,92,000, তাহলে মহিলা কত হবে, মোট জনসংখ্যার থেকে যদি আমি পুরুষদের বাদ দিই তবেই মহিলা বেরিয়ে যাবে, সেটা কত হবে 0,002, মানে আচ্ছা পুরুষও দেখো যত হচ্ছে, পুরুষ আমার মহিলাও তত হচ্ছে, মানে পুরুষ ইজ ইকুয়াল টু হচ্ছে মহিলা। এখানে কি বলেছে, মোট জনসংখ্যার শিক্ষিত হচ্ছে 69% আর পুরুষদের শিক্ষিত হচ্ছে 53%, তাহলে মহিলাদের কত শতাংশ শিক্ষিত। আচ্ছা এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমি পুরুষ শিক্ষিত কত বলেছে 53%, মহিলা শিক্ষিত কত বলেছে এটা আমি ধরছি এক্স, আর টোটাল শিক্ষিত কত 69। আচ্ছা তো দেখো 53 থেকে এটা কত বাড়লো, এটা 16 বেড়েছে, তাহলে আমার এখানেও কতটা ইয়ে করতে হবে, 53 থেকে দেখো পুরুষের শিক্ষিতের হার, ও সরি 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 এটা না দেখো পুরুষদের শিক্ষিত হার 53%, সেটা মোট জনসংখ্যার থেকে কতটা কম, মোট জনসংখ্যার থেকে দেখো 16% কম পুরুষ শিক্ষিতের হারটা, আমি লিখে দিই। তাহলে পুরুষ শিক্ষিতের হার কম 16%। যেহেতু এখানে পুরুষ আর মহিলা শিক্ষিতের হার সমান বলেছে, তাহলে মহিলা শিক্ষিতের হার, এটাকে ব্যালেন্স করার জন্য মহিলা শিক্ষিতের হার কতটা বেশি হতে হবে, মোট 69% এর থেকে আরো 16% বেশি হতে হবে, যেহেতু দুটো সমান, তাহলে মহিলা শিক্ষিতের হার কত হবে 69 এর থেকে আরো 16% বেশি হবে, মানে কত হবে 85% হবে। তা এইভাবে একটা করতে পারো, আর এক রকম কি করতে পারো, একদম পাতি যেই পদ্ধতি সেই পদ্ধতিতে বের করতে পারো। এতজন পুরুষ, মোট জনসংখ্যার 69% শিক্ষিত, মানে কত পার্সেন্ট শিক্ষিত, 3,8,0,0,0 ইন্টু 69/100, এটা হচ্ছে মোট শিক্ষিতের হার। এটা কাটলে এটা একটা কিছু বেরোবে, 3,8,40 গুণ 69, এটা হচ্ছে মোট শিক্ষিতের হার। তাদের মধ্যে পুরুষ শিক্ষিত কত 53%, পুরুষের সংখ্যা কত এটা, তাহলে এটার 53% পুরুষ শিক্ষিত, তাহলে পুরুষ শিক্ষিত কত, পুরুষ শিক্ষিত সমান সমান 192,000 ইন্টু 53/100, মানে দুটো শূন্য কেটে গেল, মানে পুরুষ শিক্ষিত কত হবে 192 ইন্টু 53, 192,000 ইন্টু 53। তাহলে টোটাল এতজন শিক্ষিত, তাদের মধ্যে এতজন পুরুষ শিক্ষিত, তাহলে মহিলা শিক্ষিত কত, টোটাল শিক্ষিত থেকে পুরুষ শিক্ষিত বাদ দিতে হবে, মানে 3840 ইন্টু 69 মাইনাস 1920 ইন্টু 53, এটা বিয়োগ করলে যত হবে তত হচ্ছে মহিলা শিক্ষিত হবে, কিছু একটা আমি বের করছি না। তাহলে মহিলা শিক্ষিতের হার কত পার্সেন্ট হবে, যতজন মহিলা শিক্ষিত মানে এইটা, মানে 3840 ইন্টু 69 মাইনাস 1920 ইন্টু 53 করলে যেই মানটা আসবে ডিভাইডেড বাই টোটাল মহিলা কত 192,000,
ইন্টু 100 এত পার্সেন্ট। তা এইভাবে করা যায়, অথবা এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আমার তো হিসাব করতে হচ্ছে না। কিন্তু এটা যেহেতু 16 কম ছিল, তাহলে মহিলা শিক্ষিতের হারও 69 থেকে আরো 16% বেশি হবে। এইভাবে করতে পারো। তারপরেরটা কি বলছে দেখো, একজন সাইকেল আরোহী প্রথম 2 ঘন্টা 15 কিমি পার ঘন্টা গতিবেগে এবং পরের 3 ঘন্টা 20 কিমি পার ঘন্টা গতিবেগে যায়, তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ। আচ্ছা, প্রথম 2 ঘন্টা গেছে 15 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে প্রথম 2 ঘন্টায় কতটা গেছে, প্রথম 2 ঘন্টায় কতটা পথ গেছে, 15 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় যাচ্ছে 15 কিমি, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে, 15 গুণ 2 মানে 30 কিমি। আর পরের 3 ঘন্টা 20 কিমি পার ঘন্টা গেছে, তাহলে পরের 3 ঘন্টায় কতটা যাবে, পরের 3 ঘন্টায় যাবে 20 গুণ 3 মানে 60 কিমি। তাহলে টোটাল দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে তোমার 30 আর 60 গেছে, মানে 30 যোগ 60 মানে হচ্ছে 90 কিমি। আর টোটাল সময় কত, 2 ঘন্টা 3 ঘন্টা, মানে মোট সময় হচ্ছে 2 যোগ 3 মানে কত, 5 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত, গড় গতিবেগ সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময়, মানে 90 ডিভাইডেড বাই 5 এত কিমি পার ঘন্টা। কাটাকুটি করলে কত হয়, 5 18 90 মানে 18 হবে। তাহলে গড় গতিবেগ কত, 18 কিমি পার ঘন্টা, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা এটা সরল অঙ্ক দিয়েছে, আমি ভেঙে করি। তাহলে -9 যেরকম ছিল করি, মাইনাস, আচ্ছা এটা ভাগ দিয়েছে বাই আকারে করি, তাহলে করতে সুবিধা হবে। -60 বাই -15। আচ্ছা -4 গুণ 8 করেছে, তাহলে কত হবে, -4 এটা 32 হবে। এই মাইনাস কেটে যাবে, 15 দিয়ে 60 কে কাটলে হয় 4, তাহলে কি আসছে, -9 -4 -32 কত হয়। আচ্ছা চিহ্নটা মাইনাসই হবে, সংখ্যাগুলো যোগ করে দিতে হবে, 9 আর 4 13, 13 আর 32 45, মানে অপশন -45 অপশন এ হবে। তারপরেরটা কি বলছে দেখো, পি ও কিউ একটি কাজ যথাক্রমে 28 দিনে ও 35 দিনে করতে পারে। পি কাজটি শুরু করলো এবং তারা পর্যায়ক্রমিক দিনে কাজ করতে থাকলো। এইভাবে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। কি বলছে দেখো, পি একটা কাজ করে 28 দিনে, কিউ সেই কাজটা করে 35 দিনে। তাহলে এক্ষেত্রে মোট কাজটা আমি কি ধরবো, এরা যত যত দিনে করছে সেই দিনগুলোর লসাগু, মানে কি করব, মোট কাজটা কত ধরবো, 28 আর 35 এর লসাগু। 28 আর 35 এর লসাগু করলে কত হয়, যদি আমি দেখো 7 দিয়ে ভাগ করা যায়, মানে 4 7 28, 5 7 35, মানে কত, 35 গুণ 4 করলে হয় 140, মানে মোট কাজটা ধরবো আমি 140টা কাজ। তাহলে দেখো, তাহলে পি 28 দিনে করে 140টা কাজ, আর কিউ 35 দিনে করে 140টা কাজ। তাহলে পি যদি 28 দিনে 140টা কাজ করে, পি তাহলে একদিনে কতগুলো কাজ করবে, 28 দিনে করে 140টা কাজ, তাহলে একদিনে করবে 140 বাই 28টা কাজ, মানে 5টা কাজ। 28 কে দেখো 5 দিয়ে গুণ করলে 140 হয়। আর কিউ তাহলে একদিনে করবে কতগুলো কাজ, 140 বাই 35 মানে 4টি কাজ। আচ্ছা এবার কি বলছে দেখো, পি কাজটি শুরু করলো, মানে প্রথম দিন পি কাজ করবে, তারপরের দিন কিউ কাজ করবে, আবার তারপরের দিন পি, তারপরের দিন কিউ। তাহলে দেখো, তাহলে পি প্রথম দিনে কাজ করবে কতগুলো, 5টা। কিউ তার পরের দিনে মানে দ্বিতীয় দিনে কতগুলো কাজ করবে, 4টে। তাহলে পি আর কিউ মিলে 2 দিনে কতগুলো কাজ করবে, 5 আর 4 9টা কাজ করবে। তাহলে এইভাবে সাইকেলটা চলতে থাকবে, তাদের মোট কতগুলো কাজ করতে হবে, 140টা কাজ করতে হবে। আচ্ছা দেখো, তো 140টার কাছে যেতে গেলে 9 কে কত দিয়ে গুণ করলে 140 এর কাছে হয়। আচ্ছা আমি ভাগ করি, তাহলে দেখো কতবার যায়, একবার দিলে 9, মানে 5 শূন্য, মানে 4 বার, এই সরি 5 বার যাবে, 5 নং 45, মানে দেখো থাকে এইভাবে মোটামুটি তারা 15টা সাইকেল তাদের কমপ্লিট করতে হবে। তাহলে পি প্লাস কিউ 2 দিনে করছে 9টা কাজ, এইভাবে 2 দিনের যদি আমি 15 দিয়ে গুণ করি, তাহলে কত দিন হয়, 30 দিন। 30 দিনে তাহলে কতগুলো কাজ হবে, 9 গুণ 15টা কাজ, মানে 135টা কাজ। এইভাবে 30 দিনে কাজ হলে, 30 দিনে কাজ হচ্ছে 135টা কাজ। তারপরে আর কতগুলো কাজ পড়ে থাকছে দেখো, টোটাল তো 140টা কাজ, 30 দিনে কাজ হচ্ছে 135টা, আর কতগুলো কাজ পড়ে থাকছে, আর 5টা কাজ পড়ে থাকছে। তাহলে যে 31তম দিন, এই দিন কে কাজ করবে, আবার পি কাজ করবে। পি একদিনে কতগুলো করে, 5 দিনে 5টা কাজ করে। তাহলে 31তম দিনে আর 5টা কাজই পড়ে রয়েছে, তাহলে সেই কাজগুলো কে করবে, পি করে ফেলবে আর 5টা কাজ। তাহলে টোটাল কতদিন টাইম লাগবে, টোটাল কাজটা হতে 31 দিন টাইম লাগবে, মানে অপশন বি হবে। তারপরে আচ্ছা কি বলছে দেখো, যদি 3 6 12 ও বি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে বি এর মান কত। ক্রমিক সমানুপাতি মানে কি, ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে প্রথমটা বাই দ্বিতীয়টা, মানে প্রথমটা দ্বিতীয়টার অনুপাত সেটা হবে দ্বিতীয়টা তৃতীয়টার অনুপাত, সেটা হবে তৃতীয়টা আর চতুর্থটার অনুপাত। আচ্ছা আমাকে বির মান চেয়েছে, তার মানে আমি কি করতে পারি, আমি এইটা ইজিক্যাল টু এটা করতে পারি, অথবা এটা ইজিক্যাল টু এটা করতে পারি, যে কোনো খুশি আমি করতে পারি। তো আমি লাস্টের দুটোকেই ধরছি। তাহলে বির মান বের করবো কি করে, 6 বাই 12 ইজিক্যাল টু 12 বাই বি। আচ্ছা 6 আর 12 কে কাটলে হয় 2, তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে বি ইজিক্যাল টু হবে 24, মানে বি এর মান কত হবে, অপশন সি 24। তারপরেরটা
আচ্ছা, এটা সরল অঙ্ক দিয়েছে, আগে কার কাজ হবে? আগে ভাগের কাজ। তাহলে 16 যোগ 12/3 করলে কত? 4। তারপরে গুণের কাজ হবে, মাইনাস 4 দুগুণে 8। তাহলে 16 আর 4 20, 20 মাইনাস 8 করলে হয় 12, মানে অপশন সি হবে। তারপর কি বলছে দেখো, প্রতি 100টি চিকু 1250 টাকা দরে, চিকু এক ধরনের ফল, হ্যাঁ, 1250 টাকা দরে 400টি চিকু কেনা হয়েছে। মানে 400টা চিকু কিনেছে, 100টা চিকুর দাম হচ্ছে 1250 টাকা, এইভাবে 400টা চিকু কিনেছে, সেগুলি বিক্রি করে 800 টাকা লাভ হয়েছে। তাহলে প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য কত? তাহলে দেখো, 100টার ক্রয় মূল্য হচ্ছে 1250 টাকা। তাহলে 400টার ক্রয় মূল্য কত হবে? 100টা যদি এত হয়, 400টা মানে এত গুণ 4 হবে, 1250 ইন্টু 4 করলে কত হয়? করলে দেখো 5000 টাকা হয়। তাহলে 1200টা জিনিস কিনেছে হচ্ছে, 400টা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 5000 টাকা, সেগুলি বিক্রি করে কত টাকা লাভ হয়েছে? 800 টাকা লাভ হয়েছে। তাহলে 400টার বিক্রয় মূল্য কত হবে? 5000 টাকায় কিনেছে আর 800 টাকা লাভ হয়েছে, মানে 5000 যোগ 800 মানে 5800 টাকা বিক্রয় মূল্য হবে। সরি, আমাকে বলেছে প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য কত, মানে 400টার বিক্রয় মূল্য 5800, একটার বিক্রয় মূল্য কত? 5800 বাই 400, প্রতি ডজন, ডজন মানে কি 12টা, তাহলে 12টার বিক্রয় মূল্য কত হবে? এত ইন্টু 12 হবে। আচ্ছা, এই দুটো শূন্য কেটে দিলাম, 4 দিয়ে 12কে কাটলে হয় 3, মানে কত হবে? 58 গুণ 3 মানে 3 8 24 4, হাতে 2, 3 5 15 দিয়ে 17, মানে 174 টাকা প্রতি ডজন চিকুর বিক্রয় মূল্য। তারপরটা, আচ্ছা, এটাও একটা সরল অঙ্ক দিয়েছে, এটাও আমি ভেঙে করি। তাহলে প্রথমে দেখো 14/2 মানে 7, ইন্টু সেকেন্ড ব্র্যাকেটে কি ছিল? 14/7 মানে কত? 2, যোগ 40/3 ইন্টু 7 - 4 করলে কত? 3 হয়, 3 3 কেটে গেল। তাহলে কি হচ্ছে? 7 গুণ 2 যোগ 40 করলে হয় 42, মানে 7 দুগুণে 14, 4 হাতে 1, 4 7 28 29, মানে 294, অপশন বি। তারপরটা কি বলছে দেখো, কিরণ, মহেশ ও রামের গড় ওজন 46 কেজি। যদি কিরণ ও মহেশের গড় ওজন 40 কেজি হয় এবং মহেশ ও রামের গড় ওজন 47 কেজি হয়, তাহলে মহেশের ওজন কত কেজি? কি বলছে দেখো, কিরণ, মহেশ আর রামের গড় ওজন এত, তাহলে এদের ওজনের সমষ্টি কত হবে? কিরণ, মহেশ আর রামের ওজনের সমষ্টি কত হবে? তাহলে তিনজনের গড় ওজন বলেছে 46 কেজি, তাহলে তিনজনের ওজনের সমষ্টি কত হবে? 46 ইন্টু 3 হবে, করলে কত হয়? 3 6 18, 8 হাতে 1, 3 4 12 রেখে 13। আচ্ছা, আবার কি বলেছে দেখো, কিরণ ও মহেশের গড় ওজন 40 কেজি, তাহলে কিরণ আর মহেশের ওজনের সমষ্টি কত হবে? দুজনের গড় ওজন 40 বলেছে, তাহলে দুজনের ওজনের সমষ্টি কত হবে? 40 ইন্টু 2 সমান সমান 80 কেজি। তাহলে দেখো, এদের তিনজনের, কিরণ, মহেশ আর রামের ওজনের থেকে আমি যদি কিরণ আর মহেশের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে কার ওজন পড়ে থাকে? দেখো, রামের ওজনটা পড়ে থাকে। তাহলে রামের ওজন কত হবে? তিনজনের ওজনের সমষ্টি থেকে দুজনের সমষ্টিটা বাদ দেবো, মানে 138 - 80 করলে কত হয়? করলে হয় 58, মানে রামের ওজন পেয়ে গেলাম 58। আবার কি বলেছে দেখো, মহেশ ও রামের গড় ওজন 47 কেজি, তাহলে মহেশ আর রামের ওজনের সমষ্টি কত হবে? দুজনের গড় 47, মানে সমষ্টি কত হবে? 47 গুণ 2 সমান সমান কত হয়? 94। দুজনের মধ্যে দেখো রামের ওজন 58 কেজি, তাহলে দুজনের, মহেশ আর রামের থেকে যদি আমি রামের ওজনটা বাদ দিই, তাহলে মহেশের ওজনটা পেয়ে যাব। তাহলে মহেশের ওজন কত হবে? দুজনের ওজন মানে 94 মাইনাস রামের ওজন মানে 58, সেটা সমান সমান কত হয়? তাহলে তাহলে হয় 36 কেজি, মানে অপশন বি হবে। তারপরটা কি বলছে দেখো, নিতিনের কাছে 1224 টাকা আছে, সে এই টাকা তার দুই ছেলে প্রবীণ ও ঋষির মধ্যে বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে এমন ভাবে ব্যাংকে জমা রাখে যে প্রবীণ ও ঋষি যথাক্রমে 14 বছর ও 15 বছর পর ব্যাংক থেকে সমপরিমাণ অর্থ ফেরত পাবে। নিতিন ঋষির নামে কত টাকা রেখেছিল? আচ্ছা, নিতিনের কাছে 1224 টাকা আছে, সেই টাকা তার দুই ছেলে প্রবীণ ও ঋষির মধ্যে। আচ্ছা, আমাকে ঋষির নামে কত টাকা রেখেছিল? আমি ধরছি ঋষির নামে রেখেছিল, আচ্ছা প্রবীণের নামে ধরি, হ্যাঁ, প্রবীণটা আগে দিয়েছে, প্রবীণের নামে ধরি। প্রবীণের নামে রেখেছিল এক্স টাকা, আর ঋষির নামে রেখেছিল, তাহলে কত? টোটাল হচ্ছে 1224 টাকা। প্রবীণের নামে যদি এক্স টাকা রাখে, তাহলে ঋষির নামে বাকি টাকাটা, মানে 1224 মাইনাস এক্স টাকা রেখেছে। আচ্ছা, সুদের হার কত? চক্রবৃদ্ধি সুদের হার 4%, মানে আর সমান সমান বলেছে 4%। তারা 14 15 বছর পর সমপরিমাণ অর্থ ফেরত পাবে, মানে তাদের সুদাসলটা 14 বছর পর, মানে 14 বছর টাকার প্রথমে জানলাম, মানে প্রবীণের টাকাটা 14 বছর খাটবে আর ঋষির টাকাটা 15 বছর খাটবে। তাহলে দেখো, তাহলে 14 বছর পর প্রবীণের সুদাসল কত হবে? মানে সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি? প্রবীণের নামে যত টাকা রেখেছে মানে এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 4, 4/100 হোল টু দি পাওয়ার, পাওয়ারে কি থাকবে? বছরটা, মানে প্রবীণের বছর হচ্ছে 14 বছর। তাহলে এর সুদাসল আর ঋষির সুদাসল কত হবে? ঋষির নামে যত টাকা রেখেছে মানে 1224 মাইনাস এক্স, ওইটা।
ইন্টু একই ফর্মুলা 1 প্লাস আর, আর এর মান কত 4 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে, কত বছর পর এর টাকাটা 15 বছর কাটছে মানে হোল টু দি পাওয়ার 15 হবে। আচ্ছা আমি এই এক্স টাকে আর এইটাকে বাঁ পাশে আনছি, তাহলে এক্স ডিভাইডেড বাই ওইটা হবে 1224 মাইনাস এক্স ইজিক্যাল টু কি হয়, ডান পাশে কি ছিল 1 প্লাস 4 বাই 100 মানে কত হয় 104 বাই 100 হোল টু দি পাওয়ার 15, আর এইটাকে যদি নিচে আনি তাহলে কি হবে 104 বাই 100 হোল টু দি পাওয়ার 14। তাহলে আমার কি থাকছে x বাই 1224 মাইনাস এক্স যেটা থাকছে সেটাই। এটা দেখো এটা তাহলে কি হয় 104 বাই 100 উপরেও আছে নিচেও আছে, উপরের পাওয়ার 15 নিচের পাওয়ার 14, তাহলে 15 থেকে যদি আমি 14 বাদ দিই তাহলে 1 পড়ে থাকে পাওয়ারে, তার মানে কি পড়ে থাকবে খালি 104 বাই 100ই থাকবে। কোনাকুনি গুণ করি, গুণ করলে কত 100x সমান সমান, আচ্ছা একটু কাটাকুটি করে নি, 4 দিয়ে কাটলে হয় 25, এখানে 4 দিয়ে কাটলে হয় 2 26, তাহলে কোনাকুনি এবার গুণ করি, তাহলে 25x সমান সমান কি হবে 1224 ইন্টু 26 মাইনাস 26x, এক্স গুলোকে বাঁ পাশে আনলে কি হয় 25x যোগ 26x মানে কত হবে 51x সমান সমান হবে 1224 ইন্টু 26, তাহলে x সমান সমান কত হবে, এইটা ডিভাইডেড বাই 51 হবে, 51টা এখান থেকে কেটে দিলাম। আচ্ছা আগে 3 দিয়ে যদি কাটি তাহলে 3 17 51, এখানে কাটলে হবে 4 0 আর 8, 17 দিয়ে 408 কে কাটলে কত হয়, প্রথমে 2 বার যাবে হয় 34, তারপরে 6 8 মানে 4 বার যাবে, তাহলে x এর মান কত হলো 24 ইন্টু 26, তাহলে কত হয় 24 গুণ 26 করলে, আচ্ছা করে দেখি 26 গুণ 24 করলে 4 6 24 এর 4 হাতে 2 4 দুগুণে 8 দিয়ে 10 গুণ 6 দুগুণে 12 2 হাতে 1 2 দুগুণে 4 আর 5 মানে 4 2 আর 6 624, মানে অপশন এ হবে। ও সরি 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 সরি, এটা এক্স এর মান বের হলো 624, আমাকে কার মানটা বের করতে বলেছে, নিতিন ঋষির নামে, ঋষির নামে রেখেছিল কত 1224 মাইনাস এক্স, তাহলে ঋষির নামে কতটা রাখবে 1224 মাইনাস এক্স, এক্স এর মান বেরিয়েছে 624, তাহলে 1224 মাইনাস 624 হবে, মানে কত টাকা হবে 600 টাকা হবে, তাহলে নিতিন ঋষির নামে কত টাকা রাখবে, ঋষির নামে রাখবে হচ্ছে 600 টাকা, অপশন বি। ঠিক আছে, তারপরটা কি বলছে দেখো, 3√2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত ঘন সেমি, গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব, যেখানে আরটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এক্ষেত্রে কি হবে গোলকটার আয়তন কত হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর এর মান কত 3√2, তাহলে 3√2 তার হোল কিউব, এটা সমান সমান কত 4/3 ইন্টু পাই ইন্টু 3, 3 এর কিউব করলে কত 27 ইন্টু √2 তার হোল কিউব, মানে 3টে √2 গুণ করলে হয় 2√2। আচ্ছা 3 আর 27 কে কাটলে হয় 9, আর কিছু কাটা যাচ্ছে না, এবার গুণ করে দিই, তাহলে 4 নং 36, 36 দুগুণে 72, তারপরে পাই, আচ্ছা 72√2 পাই করে দিই, এরকম অপশনে আছে, মানে অপশন দেখো সি তে আছে। তো আজকের ক্লাসে এই 20টা অঙ্কই ছিল, তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।